জুলাই সনদের বাইরে কিছু চাপিয়ে দিলে মানবে না বিএনপি। সরকার চাইলে আলোচনায় রাজি। জামায়াতের সমালোচনায় মির্জা ফখরুল। নির্বাচনের আগে গণভোট সহ ৫ দাবিতে সমমনা দলগুলোকে নিয়ে পল্টনে জামায়াতের সমাবেশ। আসতে পারে নতুন কর্মসূচি। ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা। ১৩ নভেম্বর ঘিরে কঠোর অবস্থানে সরকার। রাস্তার পাশে পেট্রোল বিক্রি বন্ধ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর। ২৬ পরবর্তী নির্বাচন থেকে হতে পারে কার্যকর। গণতন্ত্রের জন্য জরুরি বললেন অ্যাটর্নি জেনারেল। এবং দিল্লিতে গাড়ি বিস্ফোরণের সম্ভাব্য হামলাকারী কাশ্মীরি চিকিৎসক। গ্রেপ্তার আরও ২ ডাক্তার। বেশ কবার হাত বদল হয়েছিল বিস্ফোরক বোঝাই গাড়িটি। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি লাইবা জান্নাত এবং আমি উজ্জ্বল হাফিজ। জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে মানতে বাধ্য নয় বিএনপি সহ স্বাক্ষরকারী দলগুলো। গুলশানের সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার ডাকলে আলোচনায় রাজি বিএনপি। এদিকে ফেব্রুয়ারির নির্বাচন পেছানো হলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে দেশ, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। বিস্তারিত থাকছে সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর চলমান বিরোধ মিটিয়ে সমঝোতায় আসতে অন্তর্বর্তী সরকারের দেয়া ৭ দিনের সময়ও পুড়িয়েছে। তবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো। এদিকে গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর পথে হাঁটছে সরকার। এমন প্রেক্ষিতে মঙ্গলবার বিএনপি নিজেদের অনড় অবস্থান আবারও জানান দিল। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই সনদের বাইরে সরকার কোনো কিছু চাপিয়ে দিলে তা মানতে বাধ্য নয় বিএনপি সহ স্বাক্ষরকারী দলগুলো। এই বিষয়ে সরকারকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপদেষ্টাদের কেউ কেউ জুলাই সনদের বাইরে গিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ব্রিফিংয়ে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি নোট অফ ডিসেন্ট সহ একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে সম্মত। সেই সাথে আলোচনার জন্য সরকার ডাকলে বিএনপি সাড়া দেবে বলেও জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোনো রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে বা মানতে বাধ্য নয়। এদিকে ঠাকুরগাঁওয়ের লক্ষ্মীরহাট স্কুল প্রাঙ্গণে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন পিছিয়ে দিলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। একটি দল ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা গঠন করতে পারতে হয় তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছায় যায় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই।
একটা দল আজকে খুব জোরে সরে বাংলাদেশে প্রচার করতে যায়, তারাই একমাত্র দেশপ্রেমিক দল, তারাই একমাত্র সৎ দল, তারাই একমাত্র সঠিক দল। আমাদের মা বোনদের কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটে নাকি ওনাদের আছে। 26-এর নির্বাচনকে জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাকে ধানের শীষে ভোট দিবেন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এর ওপর গণভোট আয়োজন সহ 5 দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ করছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনা 8টি রাজনৈতিক দল। পল্টন মোড়ে অস্থায়ী মঞ্চে অবস্থান করছেন 8টি দলের কেন্দ্রীয় নেতারা। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। চলতি মাসেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে জামায়াতের নেতারা দাবি করেন, সরকারের নিজের বৈধতার জন্যই গণভোট প্রয়োজন। তবে দায়সারা আচরণ করে এ নিয়ে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরারও হুঁশিয়ারি দেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে রাষ্ট্র সংস্কার করে একটি সুন্দর ইলেকশন দিবে। আমরা আজকে সেই সংস্কারের জন্য গণভোট দাবি করছি। বাংলাদেশ জামাত ইসলামী সহ 8 দল যেই মহাসমাবেশ দিয়েছে সেই সমাবেশকে সফল করার জন্য 5 দফা দাবি সহ ভোটের যে আহ্বান করেছে সেই ভোটকে সরকার থেকে আদায় করার জন্য আজকে মূলত আমরা আজকে মহাসমাবেশকে সফল করার জন্য এসেছি। শুধু জামাতের বা 8 দলের না, এই দাবি হলো দেশের জনগণের। অতএব জনগণের দাবি না মেনে সরকারেরও তো ভ্যালিডিটি থাকবে না। গণভোট অনুষ্ঠিত করে তারপরে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। তার মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা, প্রশাসন নিরপেক্ষ থাকবে কিনা, আমরা জাল ভোট থেকে জনগণ নিরাপদে ভোট দিতে পারবে কিনা। পল্টনের জামায়াত সহ সমমনা দলগুলোর সমাবেশের আরো খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী ওমর ফারুক ও ফরহাদ বিন্নুর। শুরুতে যাচ্ছি ওমরের কাছে। ওমর, দলগুলোর কেন্দ্রীয় নেতারা কি বলছেন আন্দোলনে আর পরবর্তী কর্মসূচির ব্যাপারে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? লাবিবা, আপনাকে ধন্যবাদ। আসলে বেলা 2টা থেকে কিন্তু এই যে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ যে 8টি রাজনৈতিক দল রয়েছে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে আজকে পূর্ব ঘোষিত যে সমাবেশ সেটি কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। মাত্র ধর্মীয় গ্রন্থ তেলাওয়াতের মাধ্যমে, পাঠের মাধ্যমে কিন্তু আসলে এই সমাবেশ শুরু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আসলে নেতৃবৃন্দরা আসছেন। আমরা দেখেছি যে আসলে এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখাই যে স্টেজে কিন্তু ইতিমধ্যে 8টি যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোর যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, খেলাফত আন্দোলন সহ জামাত ইসলামের সেক্রেটারি সহ যারা আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। যদি আমি আপনাকে দেখাই যে আসলে এই মুহূর্তে কিন্তু আসলে এই মঞ্চে যে অস্থায়ী যে মঞ্চ, সেই অস্থায়ী মঞ্চের চারপাশেই কিন্তু নেতাকর্মী অর্থাৎ 8 দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে তাদের যেই 5 দফা দাবি অর্থাৎ জুলাই বাস্তবায়ন আদেশ জারি এবং যে জুলাই সনদের আইনি ভিত্তিতে যে গণভোট সেটি যাতে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা হয়। এর পাশাপাশি তারা যেটি বলছেন যাতে এই গণভোট যদি নভেম্বরের মধ্যেই যদি দেওয়া হয় এবং নির্বাচনের আগে যদি সেটি সম্পন্ন হয় তাহলে সেটি যে আগামী নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড, সেই লেভেল প্লেইং ফিল্ডটিও কিন্তু নিশ্চিত হবে বলে তারা বলছেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই আসলে দলীয় যে নেতাকর্মীরা আছে, 8 দলীয় নেতাকর্মীরা জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, তারা কিন্তু তাদের দলীয় পতাকা এবং তাদের যে দলীয় যে ব্যানারগুলো আছে সেগুলো নিয়ে তারা কিন্তু সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন তাদের যে 5 দফা দাবি, সে 5 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু ঘরে না ফেরার হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে জামাতের কয়েকজন নেতা কিন্তু তারা বলছেন আসলে যদি তাদের যে 5 দফা দাবি অর্থাৎ জুলাই বাস্তবায়ন আদেশ জারি, গণভোট এবং আগামী নির্বাচনের পিআর পদ্ধতি বাস্তবায়ন, যদিও ইতিমধ্যে উচ্চকক্ষে পিআরের বিষয়টি জুলাই সনদে রয়েছে, প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং 14 দলের নিষিদ্ধ অর্থাৎ বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার সহ যেই যে দাবি
যে সেই দাবি যদি বাস্তবায়ন না করা হয় তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে, তারা মার্চ টু যমুনা করার হুঁশিয়ারি দিচ্ছেন। এবং আজকের এই সমাবেশে বাকি যে বিষয়গুলো আসলে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি সময় গড়াবার সাথে সাথে আমরা জানতে পারবো। তবে কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যেটি শেষ হবে বেলা 4টায়। এবং একই সাথে আমরা জানতে পারবো যে এই যে 8 দল তারা যে বিভিন্নভাবে কর্মসূচি পালন করে আসছে, পরবর্তী কর্মসূচি তারা কি দিবে সেটি কিন্তু বেলা কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। লাবিবা, এই ছিল আমার কাছে পল্টনের যে সমাবেশ সেখান থেকে। এই মুহূর্তে চলে যাব আমাদের আরেক সহকর্মী ফরহাদ বিন নূরের কাছে। ওমর, আমরা দেখছি যে বিশেষ করে জোহরের নামাজের পরপরই কিন্তু এখানে যে মানুষের ঢল সেটি কিন্তু নামতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি, বিশেষ করে বাইতুল মুকাররম মসজিদ থেকে সেখানে কিন্তু বড় একটি ঢল এসে এই আজকের এই সমাবেশে এসে যুক্ত হয়েছে। এছাড়া আমরা দেখছি যে পল্টন মোড়ের আশপাশে যত সড়ক রয়েছে সব জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে বড় বড় মিছিল নিয়ে 8টি দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশস্থলে এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ জাগপা, যার এই যে 8টি দল রয়েছে সব দলের নেতাকর্মীরাই কিন্তু আমরা দেখছি যে ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা এই সমাবেশস্থলে আসছেন এবং অনেকেই তাদের দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীক কিন্তু নিয়ে আসছেন। কেউ দাড়িপাল্লা, কেউ হাত পাখা, এভাবে করে কিন্তু তারা প্রতীকগুলো নিয়ে আসছেন। এবং মূলত যে বিষয়টি আমরা এখানে দেখছি যে তাদের যে 5 দফা দাবি রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে, সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ যে 5টি দফা রয়েছে, এই 5টি দফা যে কোনো মূল্যে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে, সেই দাবি কিন্তু নেতাকর্মীরা তাদের স্লোগানে জানাচ্ছেন। এবং আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ 5 দলের যে শীর্ষ নেতারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হতে শুরু করেছেন। এছাড়া আমরা যে সাধারণ যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের দলীয় যে এজেন্ডা, এই 5 দফা যে দাবি, সেই দাবি বাস্তবায়ন তারা যে কোনো মূল্যে হোক চান এবং তারা আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয় সেই দাবিটা কিন্তু তারা এখান থেকে করছেন। এবং আমরা দেখছি যত সময় ঘনিয়ে আসছে এই পল্টন মোড়কে কেন্দ্র করে তার চতুর্দিকে কিন্তু আমরা দেখছি যে জনসমাবেশ কিন্তু এখানে মানুষের জনসমাবেশ কিন্তু জনসমুদ্রে রূপ নিতে শুরু করেছে ধীরে ধীরে। এবং বিশেষ করে আমরা দেখছি পল্টন মোড় হয়ে যে রাস্তাটি কাকরাইলের দিকে চলে গিয়েছে, মূলত এই সড়কেই সবচেয়ে বেশি এই মুহূর্তে আমরা জনসমাবেশ দেখছি এখানে। এবং এর আশপাশে আমরা দেখছি যে সচিবালয় হয়ে যে রাস্তাটি গিয়েছে, এছাড়া গুলিস্তানের দিকে যে রাস্তাটি গিয়েছে এবং বাইতুল মুকাররম হয়ে মতিঝিলের যে রাস্তাটি গেছে, মূলত পল্টন মোড়কে কেন্দ্র করে এর চতুর্দিকে কিন্তু মানুষরা এই 5টি দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এই সমাবেশস্থলে এসে উপস্থিত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে পল্টন মোড় থেকে জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দলের সমাবেশ থেকে সবশেষ তথ্য। পল্টনের জামায়াত সহ সমমনা দলগুলোর সমাবেশ চলছে, আর সে খবর জানছিলাম আমাদের সহকর্মী ওমর ফারুক ও ফরহাদ বিন নূরের কাছ থেকে। সংস্কারের পক্ষের শক্তিগুলো এনসিপির সাথে আসতে চাইলে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে, আর যারা সংস্কারের পক্ষে নেই তাদের সাথে কোনো জোট নয় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে তিনি একথা বলেন। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে এনসিপি সবসময় ছাড় দিয়ে আসছে বলেও জানান তিনি। দলটি নির্বাচনের প্রার্থীর বিষয়ে হাসনাত বলেন, নভেম্বরের 3য় সপ্তাহের মধ্যে প্রার্থী ঘোষণা করা হবে। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না, গত 2 দিনের কার্যক্রমে সেটি প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে
সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তের আগুনে ঘুমন্ত চালকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। বাসে আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ জড়িত বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত হারুনুর রশিদের প্রতিবেদনে। মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের বাসে এভাবেই আগুন দেয় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটির সামনে হেঁটে আসেন ৩ যুবক। সাথে থাকা দাহ্য পদার্থ বাসের সামনের অংশে ছিটিয়ে আগুন দিয়ে মুহূর্তেই দৌড়ে পালিয়ে যান তারা। মুহূর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। সে সময় বাসের মধ্যে পুড়ে মারা যান জুলহাস নামে এক বাস চালক, আর লাফিয়ে প্রাণে বাঁচেন বাসে অবস্থান করা এক নারী যাত্রী ও তার ছেলে। এ সময় গুরুতর আহত হন ওই নারী। পরে খবর পেয়ে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় 40 মিনিটের সময়ের মধ্যেই আমরা পরিপূর্ণ অগ্নি নির্বাপন করতে পারি। অগ্নি নির্বাপন করার পর আমরা চার্জ করে গাড়িটিতে দেখি একটি মৃতদেহ আছে। জেনেছি যে সে ওই বাসেরই ড্রাইভার, সে পিছনের সিটে একটু আগে নিচের যে হাঁটার জায়গা সেখানে ঘুমিয়েছিল। তার বাড়ি হলো হালুমজানের পাশেই কয়েকচালা গ্রাম। সেখানে আরও 2জন যাত্রী ছিলেন, তারা ঢাকা থেকে আসছেন, এখানে অবস্থান করতেছিলেন বাসের মধ্যে। যে ভোরের আলো ফুটলে তারা তাদের গ্রামের বাড়িতে যাবে। পরবর্তীতে যখন আগুন লাগে তখন তারা জানলার গ্লাস ভেঙে জানলা দিয়ে লাফিয়ে পড়ে। খুব শীঘ্রই আমরা এটা আমাদের পুলিশ ইনভেস্টিগেশন টিম আমরা কথা বলছি বারংবার, এটা তারা উদ্ঘাটন করবে এবং যে মারা গিয়েছে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বাসে আগুন দেওয়ার ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার। দেশে অস্থিরতা তৈরি করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগুনের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এটা আসলে অবশ্যই এটা নাশকতা, কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল এবং গতকালকেও তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে। এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে। শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। নিহত বাস চালক জুলহাসের বাড়ি ফুলবাড়িয়ার কোয়ারচালা গ্রামে, আর আহত নারীকে ভর্তি করা হয়েছে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একদিনের ব্যবধানে 3 মরদেহ উদ্ধার করা হলো। সকাল 9টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়াপুকুর এলাকায় ব্রিজের নিচের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত একদিনের ব্যবধানে 3 মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, মুন্সিবাড়ির পাশের ডোবায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় মৃত ব্যক্তিকে ভিক্ষুক বলে শনাক্ত করা হয়। স্থানীয়রাও তাকে ভিক্ষা করতে দেখেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে এটি মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত করতে পারেনি কেউ। নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কুমিল্লার 14 গ্রামে একটি ভবনের উদ্বোধনের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 13 তারিখ আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে সরকার শক্ত অবস্থানে রয়েছে। আর জানাচ্ছেন নাজেল লিমন। 2 দিন ধরে নগরীতে একের পর এক ঘটছে বাসে অগ্নিসংযোগের ঘটনা। গভীর রাত, ভোর কিংবা দিনে দুপুরে এভাবে যাত্রীবাহী ও শিক্ষা প্রতিষ্ঠানের বাসে আগুন দিচ্ছে কে বা কারা। এবং এটি এমন সময় ঘটছে যখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনার প্রথম মামলার রায়ের দিন ঘনিয়ে আসছে এবং এটাকে কেন্দ্র করে ঢাকা চলো বা লকডাউন কর্মসূচি ঘোষণা করে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আজ থেকে কয়েক বছর পর মঙ্গলবার সকালে এসব অগ্নিসংযোগের ব্যাপারে প্রতিক্রিয়া দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, আলামত দেখে বা এগুলোর মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। আওয়ামী লীগের আপনি জানেন যে এরা তাদের অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছিল আন্ডার দ্য কান্ট্রিজ টেরোরিজম হয়, এবং তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছেন এই যে কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে এবং কেন তাদেরকে আসলে এই ব্যান করা হয়েছিল। এই বাংলাদেশে যে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই, যে ভায়োলেন্স যারা করে সেটা আওয়ামী লীগের লোকরাই প্রমাণ করছে তাদের কর্মকাণ্ড দিয়ে। সচিবালয়ে নিয়মিত আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গুরুত্ব পায় একই ইস্যু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এই বৈঠক শেষে উপদেষ্টা জানান, যারা বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে তারা দুষ্কৃতিকারী, তাদের ব্যাপারে কঠোর অবস্থান রয়েছে সরকারের। কেপিআইগুলির যে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন যে তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে, প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করতে রাস্তায় খোলা পেট্রোল বিক্রি বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাস্তার পাশে যে তেল বিক্রি করা এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে, যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। এই উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসীরা যেন জামিন না পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এছাড়া নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ সহ সামগ্রিক প্রস্তুতি সমান্তালে এগিয়ে চলছে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়, এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন। আজহার লিমন, এখন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা তা জানা যাবে 20 নভেম্বর। দীর্ঘ আপিল শুনানি শেষে আজ রায়ের এদিন ধার্য করেন প্রধান বিচারপতি। শুনানিতে বিএনপি জামায়াত সহ সব পক্ষই আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে এবং পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পক্ষে মত দেন। আর অ্যাটর্নি জেনারেল বলছেন, গণতন্ত্র মজবুত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প নেই। আরও জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। বিএনপি জামায়াত রাষ্ট্রপক্ষ সহ সব আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকেই এক গভীর সংকটে ফেলে দেয় সাবেক প্রধান বিচারপতি এভিএম খায়রুল হক। এরপর টানা 3টি নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি জামায়াত সহ একাধিক পক্ষ। 10 কার্যদিবসের শুনানি শেষে মামলার রায়ের জন্য 20 নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। আমরা এই 13 অ্যামেন্ডমেন্ট যে হয়েছে সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব জাতীয়তাবাদী দল তার পক্ষে একটা রিভিউ পিটিশন দায়ের করেছি এবং সেই রিভিউ পিটিশনের উপরে প্রাথমিক শুনানি আমি করার পরে আজকে ওই পিটিশনের উপরে শুনানি হয়েছে এবং বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। শুনানিতে সব পক্ষই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করে পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার দাবি জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। আমরা এটাও এক্সপেক্ট করি বর্তমান যে সরকার কার্যকর আছেন আর তত্ত্বাবধায়ক সরকারের রায়ের ভিত্তিতে যা পুনরুজ্জীবিত হবে এটি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই সরকারের বিধান প্রযোজ্য হবে না। আমরা এক্সপেক্ট করব যে আগামীতে অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয়। মঙ্গলবারের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র মজবুত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প নেই। দীর্ঘ আপিল শুনানিতে সব পক্ষের বক্তব্যেই এই বিষয়টি উঠে এসেছে। যে সার্কামস্টেন্সের সাথে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে গোলকনাথ মামলার রায়ের আলোকে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভ হবে এবং প্রসপেক্টিভ হলে
সেটা আগামী নির্বাচনের থেকে কার্যকর হতে পারে, এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন, এটা ওনাদের ব্যাপার। সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজিত হয়। এই সরকারের অধীনে হওয়া 3টি নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়। 2009 সালে ক্ষমতায় এসে আদালতের এক রায়ের আলোকে এ ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা। ব্রাজিলের বেলেম শহরে শুরু হয়েছে 30তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP30। এবারের আয়োজনে বাংলাদেশ সহ অন্তত 150টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনে জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে লড়াই না করে সহযোগিতার ভিত্তিতে সংকট মোকাবিলার আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে অংশ নিয়ে COP30 প্রেসিডেন্ট আন্দ্রে দো লাগো জানান, বৈজ্ঞানিক মতামতের ভিত্তিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের একত্রিত করে কাজ করবে COP। অন্যদিকে সংকট সমাধানে যারা ভূমিকা রাখছে না তাদের প্রতি নিন্দা জানান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পাশাপাশি শুধু ভবিষ্যৎ নয়, বর্তমান বিশ্বের জন্যও এটি উদ্বেগের কারণ বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের জলবায়ু পরিবর্তন বিরোধী অবস্থানের কারণে এবারের সম্মেলনে অংশ নেয়নি কোনো মার্কিন প্রতিনিধি। প্রায় 2 সপ্তাহ ধরে চলবে এবারের COP সম্মেলন। অ্যামাজনের সবুজে ঘেরা শহর বেলেমের এই আয়োজনে অংশ নিয়েছেন 12,000-এরও বেশি পরিবেশ কর্মী। এশিয়া প্যাসিফিক অঞ্চলের 3000 চিকিৎসকদের নিয়ে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির 29তম কংগ্রেস। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 3 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ শুভ। জানাবেন আজকের আলোচনায় কি কি বিষয় প্রাধান্য পাচ্ছে? উজ্জ্বল হাফিজ, আপনি জানেন যে আজকে দ্বিতীয় দিনের কার্যক্রম অনেকটা শেষের পথে। আমরা আসলে জানতে চাই যে বাংলাদেশ থেকে, যেহেতু বাংলাদেশ লাং ফাউন্ডেশন তারাই মূলত নেতৃত্বে আছে, তো আমি জয়েন্ট সেক্রেটারি ডাক্তার কাজী বেন্নুর ওনার কাছে জানতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে এখান থেকে যাওয়ার পরে আপনারা বাংলাদেশে বক্ষব্যাধি প্রতিরোধ বা প্রতিকারে আপনারা কি করবেন? আসলে আমরা এখান থেকে যে জ্ঞানগুলো নিয়ে যাচ্ছি, আমরা নতুন ধরনের যে চিকিৎসা পদ্ধতি রয়েছে, যে নতুন ধরনের যে ওষুধগুলো এসেছে, এগুলো নিয়ে আমরা অবশ্যই একটা পরিকল্পনা করতে চাচ্ছি এবং আমরা অতীতেও করেছি। এবং আমরা অত্যাধুনিক এই চিকিৎসাগুলোর মাধ্যমে যে ধরনের বিশেষত যে ক্রনিক ডিজিজগুলো আছে, অ্যাজমা, সিওপিডি, আইএলডি, পরিবেশ দূষণ বা ধূমপানজনিত যে সমস্যাগুলো আছে, এগুলো কিভাবে বিশ্বে মোকাবেলা করছে, সেই মোকাবেলার আলোকে আমরা যেন একটা সমন্বিত পরিকল্পনা নিতে পারি, সেই চেষ্টা আমরা করব। যে মলিকুলগুলোর কথা আপনারা বলছেন বা নতুন প্রযুক্তি আপনারা দেখে গেলেন, এটা কত দ্রুততম সময়ের মধ্যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা অন্যান্য কোম্পানির মাধ্যমে আপনারা বাংলাদেশে এটা সরবরাহ করাতে পারেন? আসলে এটা বাংলাদেশ লাং ফাউন্ডেশনের কাজ নয়, এটির জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা, সেই সাথে যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যদি এই ব্যাপারে ছাড় দেন, উদ্যোগ নেন এবং সেই সাথে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিগুলো এগিয়ে আসে এবং এই রিলেটেড যে সমস্ত যন্ত্রপাতি তৈরি হয় তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এগিয়ে আসেন, তাহলে কিন্তু এই চিকিৎসাগুলো, এই পদ্ধতিগুলো আমরা অতি দ্রুত বাংলাদেশে নিতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন প্রত্যেকটা এপিএসআর এর পরে কিন্তু তারা নিজেরা বাংলাদেশে গিয়ে বসেন এবং পরিকল্পনা ঠিক করেন। শুধুমাত্র বাংলাদেশে নয়, এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে এই বক্ষব্যাধি যেগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণে তারা কি ধরনের রোড ম্যাপ নেবেন, সেই বিষয়ে কথা বলছিলেন জয়েন্ট সেক্রেটারি। এই ছিল এখানকার সবশেষ খবর। উজ্জ্বল হাফিজ। ম্যানিলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। আদালতের রায় অনুযায়ী বাগেরহাট 4 আসন বহাল রাখার বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নিতে এবং এর বিরুদ্ধে আপিল না করতে আহ্বান জানিয়েছেন আসনটির বাসিন্দারা। সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করেন ওই আসনের বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রায়ের কপি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে না আসলেও পরবর্তীতে ইসির পক্ষ থেকে বিষয়টি নিয়ে যেন আপিল না করা হয়, এই বিষয়ে ইসিকে অনুরোধ জানান তারা। এর আগে সংসদ নির্বাচন সামনে রেখে দেশের অন্তত 39টি আসনের সীমানায় ছোট বড় পরিবর্তন আসে। এতে গাজীপুর আসনে একটি আসন বৃদ্ধি এবং বাগেরহাটে একটি আসন বাদ যায়। শনিবার সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। রায়ে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল থাকা সহ গাজীপুরে একটি আসন কমানোর নির্দেশ দেওয়া হয়।
দিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে ভারত। 9 রাজ্যে রেড অ্যালার্ট জারির পাশাপাশি সীমান্ত এলাকা, গুরুত্বপূর্ণ শহর, ধর্মীয় স্থাপনা সহ বিমানবন্দরেও বাড়ানো হয়েছে তল্লাশি। সন্ত্রাস বিরোধী আইনে এই হামলার তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। আর এই হামলার ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের আনাগোনা লেগে থাকত দিল্লির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লালকেল্লায়। এখন সেখানে থমথমে পরিবেশ, আতঙ্কে স্থানীয়রা। 2008 সালের 26 নভেম্বর ভারতের মুম্বাইতে সন্ত্রাসী হামলার 17 বছর পর দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণ। উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ ও বিহারে উচ্চ সতর্কতা জারি হলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা ভারত জুড়েই। और वहाँ पे पहुँचे, हमें सिर्फ वहाँ पर बॉडी मिली है। हमें जो 4-5 बोडियाँ मिली, हमारी 10 गाड़ियाँ वहाँ पर गई थी, लेकिन हमें 4-5 बोडियाँ मिली, हमने बोडियाँ उठाई और हम यहाँ पर लेकर आए बस। ঘটনার সূত্রপাত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 6:52 দিল্লির লালকেল্লার অদূরে একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় সাদা রঙের একটি হুন্দাই গাড়ি। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে এসে আচমকাই বিস্ফোরণ আর বেশ কয়েকজনের প্রাণহানি। পরে জানা গেছে ঘটনাস্থলে পৌঁছানোর আগে লালকেল্লার পার্কিং লটে 3.5 ঘন্টা দাঁড়িয়েছিল গাড়িটি। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে গাড়ির ভেতরে থাকা সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারীকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হচ্ছে ওই হুন্দাই গাড়ির মালিক ও সম্ভাব্য আত্মঘাতী হামলাকারী একজন চিকিৎসক, যার নাম ওমর মোহাম্মদ। এই ব্যক্তির সাথে ফরিদাবাদের সন্ত্রাসী নেটওয়ার্কের সম্পর্ক আছে। এছাড়াও এ ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত 2 চিকিৎসক ও মসজিদের ইমাম সহ 10 জনকে আটক করেছে পুলিশ। বিস্ফোরণের পর দিল্লির লোকনায়ক হাসপাতালের বাইরে ভিড় করেন আহতদের স্বজনরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার পেছনে সম্ভাব্য প্রতিটি কারণ অনুসন্ধানে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। আর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ঘটনায় জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেয়া হবে না। I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. এমন একটা সময়ে হামলা হলো যখন বিহারে চলছে বিধানসভা নির্বাচনের 2য় দফা ভোট গ্রহণ আর চতুর্থ রাজার 70তম জন্মদিনে অংশ নিতে 2 দিনের ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে ভারতীয়দের উদ্দেশ্যে কথা বলেন মোদী, জানান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পাশে আছে গোটা ভারত। হামলার পেছনে ষড়যন্ত্রকারীদেরও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মহলও। দূতাবাসে বিশেষ বার্তা দিয়ে ভারতে অবস্থানরত নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে নেপাল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শক্তিশালী বিস্ফোরণের 12 ঘণ্টায় ঘটনাস্থলে বোমার কোনো উপকরণ না মিললেও আত্মঘাতী ধরে নিয়ে হামলাকারী হিসেবে কাশ্মীরি চিকিৎসকের প্রতি সন্দেহের তের দিল্লি পুলিশের প্রকাশ করা হয়েছে তার নাম, পরিচয়, ছবি খতিয়ে দেখা হচ্ছে গ্রেপ্তার করা আরও 2 চিকিৎসকের ব্যাকগ্রাউন্ড। আরও জানাচ্ছেন নুজাত কামাল। দিল্লির আইকনিক লালকেল্লার কাছে সোমবারের বিস্ফোরণের 3 সপ্তাহ আগে প্রায় 800 কিলোমিটার দূরের দৃশ্যপট। জম্মু কাশ্মীরের শ্রীনগরের বিভিন্ন এলাকায় হঠাৎই দেখা যেতে শুরু করে পাকিস্তান ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদকে সমর্থন দেয়া পোস্টার। তদন্ত শুরু হলে একে একে উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে শুরু করে রাজধানী দিল্লি পর্যন্ত পৌঁছে যায় জম্মু কাশ্মীর পুলিশ। তবে শেষ পর্যন্ত ঠেকানো গেল না রক্তপাত। শক্তিশালী বিস্ফোরণের 12 ঘণ্টাতেও ঘটনাস্থলে বোমার কোনো উপকরণ মেলেনি। তাও আত্মঘাতী হামলা ধরে নিয়ে হামলাকারী হিসেবে কাশ্মীরি চিকিৎসক 36 বছর বয়সী উমর মোহাম্মদের প্রতি সন্দেহের তীর দিল্লি পুলিশের। অভিযোগ, জৈশ-ই-মোহাম্মদের সাথে জড়িত এবং ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রামে
কট্টরপন্থী সংগঠনের সদস্য ছিলেন উমর। বলা হচ্ছে বিস্ফোরিত সাদা রঙের হুন্ডাই i20 গাড়িটি চালাচ্ছিলেন তিনি নিজে। প্রকাশ করা হয়েছে তার ছবিও। ছিলেন হরিয়ানার ফরিদাবাদে আল ফালাহ মেডিকেল কলেজের চিকিৎসক। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার মা ও ভাইদের। নিরাপত্তা ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের আগে দুপুর থেকে টানা ৩ ঘন্টা লালকেল্লার কাছে গাড়িটি দাঁড়িয়েছিল। চালককেও এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি। স্থানীয় সময় সন্ধ্যা 6:45টায় বিস্ফোরণের ঠিক আগে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের ট্রাফিক সিগন্যালের দিকে চলতে শুরু করে গাড়িটি। বিস্ফোরণের আগের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে উমরের চেহারার আংশিক। গাড়ি চালকের পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ। বলা হচ্ছে বিস্ফোরণের আগে বেশ কবার হাত বদল হয়েছিল বিস্ফোরক বোঝাই গাড়িটি। এ ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে আরও 2 কাশ্মীরি চিকিৎসকের ইতিহাস। বলা হচ্ছে আদিল আহমেদ ও মুজাম্মিল শাকিল নামের 2 চিকিৎসকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন উমর। গ্রেপ্তার করা হয়েছে আদিল আর মুজাম্মিলকেও, যদিও এখন পর্যন্ত তাদের সাথে সোমবারের বিস্ফোরণের কোনো যোগসূত্র খুঁজে পায়নি পুলিশ, জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শ্রীনগরে পোস্টারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আদিলকে। নুজহাত কামাল, এখন বিশ্ব। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।